নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আজকের পর্বে আপনাদের জন্য বোধহয় বিনিয়োগের, দেখুন আমরা তো টিপস দিই না সাধারণত, আপনারা জানেন সেটা, যে এটা সেবির নিষেধ আছে এবং সেবির যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা আছে এই সমস্ত ধরনের ভিডিওর জন্য। তো আমরা কখনোই এটা আপনাদের এই ধরনের কিছু বলি না। হ্যাঁ, তবে আপনারা কি করতে পারেন সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে থাকি। তো আপনারা যদি গত সপ্তাহের ট্রেন্ডটা দেখেন, যে সোমবার থেকে মার্কেট অল্প অল্প করে উঠতে শুরু করলো, মাঝখানে গিয়ে বেশ খানিকটা উঠলো, একই সঙ্গে তেলের দাম পড়লো, সোনার দাম পড়ে গেল, রূপোর দামও পড়ে গেল, এবং মানে বিশ্ববাজারে হঠাৎ করে একটা ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে হঠাৎ একটা শান্তি চুক্তি হবে হবে করছে, এরকম একটা সময় হঠাৎ করে শুক্রবার দিন আবার মার্কেটটা পড়ে গেল। মানে সব মিলিয়ে খুব একটা, কি বলবো, মানে একটু ঘেঁটে যাওয়া একটা সপ্তাহ ছিল। যারা বিশেষ করে ট্রেডিং করেন তাদের জন্য তো বটেই, এবং একই সঙ্গে এর প্রভাব মিউচুয়াল ফান্ডেও দেখা গেছে স্বাভাবিকভাবে, কারণ শেয়ার গুলোর সঙ্গে মিউচুয়াল ফান্ডের তো সরাসরি যোগাযোগ রয়েছে। মানে আপনি না করলেও ফান্ড ম্যানেজাররা তো সেটা করেই থাকে। তাহলে এই মুহূর্তে আপনারা কি করবেন? মানে আহ, এই মার্কেটটা এখন এই মুহূর্তে ওঠানামার মধ্যেই রয়েছে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই একটা যুদ্ধ থেমে যাওয়া মানে একটা হঠাৎ করে একটা বুস্ট আসতেই পারে, সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু আস্তে আস্তেও এলো না। কেন এলো না, বা কেন আসবে বা আসতে পারে, কি হতে পারে, সেগুলো নিয়ে আমরা একটা আন্দাজ আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এবং দীর্ঘমেয়াদ বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কেজি স্যার, কৌশিক ঘোষ স্যার। স্যার, অনেক অনেক স্বাগত আপনাদের। নমস্কার। তাহলে স্যার, এটা আমরা কি কি করা যেতে পারে, হোয়াট ইউ, মানে আপনি এটা তো একটু বুঝিয়ে বলুন, এটা বিনিয়োগকারীরা মানে বিভ্রান্ত। দেখুন, বছর শুরু হওয়ার আগে, আগের বছরের হুম, ডিসেম্বরে আমরা একটা এপিসোড করেছিলাম। সেটায় হুম, আমরা প্রায় 12-13 জন ফান্ড ম্যানেজারের কি ওদের মতামত যে হুম, 2026 কিরকম যাবে সেটা আমরা হুম, প্রকাশ করি। সেটা হুম, আমি ভিডিও দেখে 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 নোটস বানিয়ে একটা সামারি দিয়েছিলাম যে এইটা হুম, বলছেন। হুম, ওখানে কিন্তু স্পষ্টভাবে ওনারা সবাই বলেছিলেন যে 2026-এ মার্কেট কিন্তু একটু ভোলেটাইল থাকবে। হুম, এবং সেই জন্য ওনারা সবাই বলেছিলেন এক বাক্যে যে আপনারা যারা এসআইপি করছেন এসআইপি চালিয়ে যাবেন, হাইব্রিড ফান্ড বেটার, ইকুইটিতে কিন্তু বেশি টাকা ঢালার আগে একটু চিন্তা করবেন, যদি এসআইপি করেন তাহলে সেটা চালিয়ে যান। মানে একদম সহজভাবে বলতে গেলে এই বলেছিলেন। ঠিক আছে। এরপরেও আমরা তারপরেও আমরা এপিসোড করেছি যে মার্কেট উপর নিচ যাচ্ছে, কি হবে কি হবে। আমরা এটাও দেখিয়েছিলাম যে এর আগে প্রায় 25 বছর ধরে এর আগে 2-3 বার এরকম হয়েছে যে মার্কেট বিস্তীর্ণ সময়ের জন্য হুম। সেই অল টাইম হাইটাকে ক্রস করে গেছে। না। তো তাই জন্য ওই সময় কি হয়েছে, রিটার্ন তার মানে কি কেউই কোনো রিটার্নই আসেনি, তাই না? আরেকটা হচ্ছে এই যে যুদ্ধ থামা, তা হুম, নিয়ে মার্কেট ওঠা, আবার হঠাৎ মার্কেট পড়া, ওইদিকে সোনার দাম পড়া, রূপোর দাম পড়া, তেলের দাম পড়া। দেখুন, এগুলো পুরো সব হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। প্রথম কথা মনে রাখতে হবে, সোনা রূপো তেল আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। সবচেয়ে বড় মার্কেট কি জানেন তো? সবচেয়ে বড় মার্কেট কিন্তু স্টক মার্কেট নয় পৃথিবীতে। সবচেয়ে বড় মার্কেট হচ্ছে বন্ড মার্কেট। বন্ড মার্কেট অনেক বড়। এবং বন্ড মার্কেটে কিন্তু আমরা খুব একটা, রিটেল ইনভেস্টর আমরা খুব একটা সচরাচর ওর মধ্যে আমরা ঢুকি না। কারণ বন্ড মার্কেট হচ্ছে মানে আপনার ঋণ, ঋণ যেটা আছে সেটা। এবং ওটা হচ্ছে গভর্নমেন্ট, পুরো পৃথিবীতে সব সরকারই হচ্ছে সবচেয়ে বেশি ঋণ তারাই নিয়েছে, সরকারই নিয়েছে। সে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার হোক, বা ইউনাইটেড কিংডমের সরকার হোক, বা ইউরোপের যে কোনো দেশের সরকার হোক, বা ভারত হোক, বা জাপান হোক, বা চায়না হোক, সবচেয়ে বেশি ঋণগ্রস্ত কিন্তু সরকার, সব সরকার। এবং সেই ঋণ মোকাবিলা করার জন্য কিভাবে সেই ঋণের যে সুদ দেবে সেটা নিয়ে সব সরকারের মাথায় মানে ঘাম ছুটে যায়। হুম, এবং তাই জন্য বন্ড মার্কেট কিন্তু আসলে
নির্ধারণ করে যে স্টক মার্কেট কি হবে। বন্ড মার্কেট অত সহজ মার্কেট নয়, ওটা 5 মিনিটে বোঝাবার মতো মার্কেট নয়। তবে এইটুকু আমি বলবো যে আন্তর্জাতিক বাজারে কি হচ্ছে, কি কি হচ্ছে সেটা বুঝে এইখানে কি হবে সেই ভিত্তিতে যদি আমরা বলি যে এখন আমরা ইনভেস্ট করব, পরে করব, এখন করব না, বা এখনই ভালো সময় এখনই করব, সেটা কিন্তু কেউ বলতে পারবে না যে সেটা সিদ্ধান্তটা ঠিক হবে না ভুল হবে। একটা উদাহরণ দিচ্ছি। এই কিছুদিন আগে অবধি আই জানুয়ারি থেকে আপনার আইটি সেক্টরে সব স্টক পড়ে যাচ্ছে, সব স্টকে প্রচুর ধস নেমেছে, তাই তো? এবং আহ, এটাও আমরা একটা এপিসোডে কিছুদিন আগে, বোধহয় মাস দুয়েক আগেও দিয়েছিলাম, যে কিছু ফান্ড ম্যানেজার, বড় বড় ফান্ডের ফান্ড ম্যানেজার, তারা বলছেন যে লার্জ ক্যাপের এখন ভ্যালুয়েশনটা ভালো হয়ে গেছে, আস্তে আস্তে লার্জ ক্যাপে আমরা বিনিয়োগ করছি, লার্জ ক্যাপ স্টক। এবং ওর মধ্যে আইটি সেক্টরের বড় বড় নামের নাম মানে স্টক গুলোও ছিল। আমি মিউচুয়াল ফান্ড ম্যানেজারের কথা বলছি। এবার দেখুন, অ্যাক্সেঞ্চারের রেজাল্ট এলো আর এখানে স্টক পড়ে গেল, সব কটা আইটি স্টক। অ্যাক্সেঞ্চার একদিনে 17% পড়লো আমেরিকায়, আর এখানে একদিনে সবগুলো 7, 8, 9% পড়ে গেল। এবার এগুলো দেখুন, এগুলোর ভ্যালুয়েশন যে স্থিতিতে আছে, এরকম ভ্যালুয়েশন বিগত বোধহয় 10 বছরে দেখা যায়নি। হুম। মানে টিসিএস বিগত 8 বছরে 0% রিটার্ন দিয়েছে, মোটামুটি এই অবস্থা। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখ, এবার তাহলে লোকে, অনেকেই কিন্তু আইটি সেক্টরে, অনেকেই, আমি নিজে জানি, উদাহরণ নিজে জানি যে আচ্ছা ইনফোসিস এত নেমে গেছে, এ তো দারুণ প্রাইস, এত টাকা ঢেলে দাও এর মধ্যে। এবার ব্যাপার হচ্ছে, এর মধ্যে কিন্তু আপনার পজিশন সাইজ কত, আপনার ওভারঅল পোর্টফোলিও কত, সেই অনুযায়ী কত ঢালছেন একটা স্টকে বা একটা সেক্টরে, এই সবগুলো কিন্তু আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি স্টকে ঢেলে দিলেন আপনার মতে, দেখুন যখনই আমরা কিনি তখনই কিন্তু যেই কেনে স্টক সেইভাবে এই দামটা ভালো দামে কিনছি, উল্টো দিকে যে বিক্রি করছে সেও ভাবছে এই দামটা ভালো দামে বিক্রি করছি, এটা মনে রাখবেন। ঠিক আছে। কিন্তু ভালো দাম কি সেটা না ক্রেতা না বিক্রেতা নির্ধারণ করতে পারে। ভালো দাম বলে কিছু নেই, মার্কেট যে দাম দিচ্ছে সেটাই ভালো দাম, সোজা কথা। এবার আপনি কি দামে কিনবেন, আর সেই পরিপ্রেক্ষিতে মার্কেট আপনার জন্য লাভ করার জন্য যে দামে আপনি লাভ করবেন সেই দামটা কত দিনে দেবে, সেটা তো আমাদের হাতে নয়, মার্কেটের হাতে। এবং ভবিষ্যৎবাণী করার মতো দুঃসাহস আমার তো নেই। এবং বড় বড় ফান্ড ম্যানেজাররাও বলেন, যারা খুব প্রকৃত ভালো ফান্ড ম্যানেজার, তারা কিন্তু সবসময় বলেন আমরা জানি না মার্কেট কিরকম হবে। তাদের একমাত্র বক্তব্য হচ্ছে বিনিয়োগ যখন করবেন, প্রথমে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী অ্যাসেট অ্যালোকেশন করবেন, অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী ডিপ্লয়মেন্ট করবেন। এবং ডিপ্লয়মেন্টে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরের হচ্ছে আপনি এসআইপি করুন বা এসটিপি করুন। যদি থোক টাকা ঢালতে চান, লিকুইড মানি মার্কেট ফান্ডে ঢালুন, ওখান থেকে নিয়মিতভাবে এসটিপি করুন। সেটা হচ্ছে এসআইপির ভাই আর কি, এসআইপির মতোই। এসআইপিটা আপনার ব্যাংক থেকে প্রতি মাসে যাচ্ছে, এসটিপিটা হচ্ছে একটা লামসাম আপনি দিয়ে দিলেন লিকুইড মানি মার্কেট ফান্ডে, ওখান থেকে প্রতি মাসে যাচ্ছে। তো তাছাড়া উপায় নেই। ঠিক আছে। এবার সোনার উপর কেন পড়ছে, আবার বলি, সোনার উপর সবচেয়ে বড় ক্রেতা কারা জানেন তো? ভারত, চীন, এই দুটো দেশ, মানে রিটেল ইনভেস্টরের মধ্যে। দ্বিতীয় হচ্ছে যত দেশের সেন্ট্রাল ব্যাংক আছে, যেরকম রিজার্ভ হুম। ব্যাংক অফ ইন্ডিয়া, পিপলস ব্যাংক অফ চায়না, ঠিক আছে, পোল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক, হুম। আর উজবেকিস্তানের সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, প্রতিটা দেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় ক্রেতা হুম। সোনার। হুম। ঠিক আছে। এবার ওনারা কিন্তু সোনা কেনেন না যে লাভ করার জন্য, ওনারা সোনা কেনেন হচ্ছে ওদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে সুরক্ষিত করার জন্য। হুম। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনোদিন কিনবে না সোনা যে আমি এটা আর কিছুদিন পর বিক্রি করে লাভ করবো না। রিজার্ভ ব্যাংক ট্রেডিং এর জন্য নিচে নামেনি। রিজার্ভ ব্যাংক হচ্ছে আমাদের দেশের অর্থনীতির একটা খুঁটি, হুম। তাই তো? এবার সোনার দাম পড়ছে পড়ছে না এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা আছে, কেন পড়ছে? হুম।
আমি একটাই জিনিস বলবো, সোনার দাম যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হয়, এবং সোনাতে ট্রেডিং প্রচন্ড হয়। হুম। কিসে ট্রেডিং হয়? ওটা হচ্ছে পেপার মানি বলে। পেপার মানি মানে হচ্ছে সোনা দিয়ে ইটিএফ বানিয়ে ওটাই ট্রেডিং হয়। সোনাতে ফিউচার্স এন্ড অপশনস এ ট্রেডিং হয়। হুম। আমাদের দেশে ইটিএফ, সোনার ইটিএফ বা সোনার মিউচুয়াল ফান্ড, যে কোনো ফান্ড বা ইটিএফ এই কতখানি সোনা রাখতে হয়। আমেরিকায় কিন্তু ওই নিয়মটা নেই। আমেরিকায় হচ্ছে আপনার কাছে সোনা থাকুক বা না থাকুক কোনো ব্যাপার নাই, আপনি একটা ইটিএফ বানিয়ে নিতে পারেন। তার মানে ওটার নিচে ভিতে কোনো সোনা নাও থাকতে পারে। তো ওখানে দেখা গেছে আপনার ইটিএফ বা সোনার মিউচুয়াল ফান্ড, ধরে নিন সোনা $100, $100 সোনার ওপর $1 লক্ষ ইটিএফ আর মিউচুয়াল ফান্ড বসে আছে। ঠিক আছে? তো এইগুলোতে তো স্পেকুলেশন হয়, হ্যাঁ। স্পেকুলেশনে প্রাইস ওপর নিচ হতে থাকে। আর আরেকটা জিনিস মনে রাখবেন সবসময়, সেটা স্টকের জন্য হোক বা সোনা রূপো তেল কিছুর জন্যই হোক, অতিরিক্ত উচ্ছ্বাস, অতিরিক্ত বিষাদ কোনোটাই টেকে না। হুম। অতিরিক্ত উচ্ছ্বাস মানে হচ্ছে আরে এর উপরে প্রচুর দাম প্রাইস বেড়ে গেল হঠাৎ করে। খুব হুম। বেড়ে গেছে। আর অতিরিক্ত বিশ্বাস বিষাদ হচ্ছে এ বাবা কি হবে, এর চেয়ে কম গেলে তো সবই শেষ হয়ে যাবে। হুম। কোনো কিছুই টেকে না কিন্তু অতিরিক্ত ভাবে। ঠিক আছে? তাই জন্য এখন ধরে নিন আইটি সেক্টরের স্টকে এবার এআই এর উপর কি ডিসরাপশন হবে, হবে না, অনেকেই বলছেন যে এআই এর জন্য সব শেষ হয়ে যাবে। হুম। তো তার উল্টো পাল্টা জবাব হচ্ছে, আচ্ছা এআই এর জন্য সবই যদি শেষ হয়ে যায় তাহলে লোকে করবেটা কি? হুম। আর এআই যদি অতই সহজ হতো, তাহলে আজকে আমরা তো এআই ইউজ করি, আমরা চ্যাট জিপিটিও ইউজ করি আমাদের ব্যবসায়, এই ডিজাইন করার জন্য, ক্রিয়েটিভ ইয়ে করার জন্য। প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ, প্রেজেন্টেশন, জেমিনি, ক্লড সব ইউজ করি। হুম। বিশ্বাস হুম। করবেন না, এত ভুল করে যে হুম। ওগুলো শুধরাতেই আমাদের সময় চলে যায়। হুম, ঠিক কথা। এটা এই মানে এই নয় যে এআই ভালো নয়, না। অনেক কিছু যেগুলো এআই করছে সেটা যদি না থাকতো আজকে আমাদের টাকা খরচ করতে হতো কারোর কাছে গিয়ে ক্রিয়েটিভ বানানোর জন্য। সেটা আমরা নিজে করে নিতে পারছি। কিন্তু সঠিকভাবে ক্রিয়েটিভ বানানো একটা জিনিস, একটা কোম্পানির সফটওয়্যার চালানো আরেকটা জিনিস। ঠিক আছে? তো তাই জন্য এবার লোকে বলছে যে এই আমাদের আইটি সেক্টর শেষ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। আমি বলবো দেখুন, পৃথিবীতে যখনই সবাই বলে না এটা শেষ হয়ে যাবে, বা সবাই বলে যে এ ছাড়া বিকল্প নেই, হুম। তখনই কিন্তু ভগবান বলুন বা প্রকৃতি বলুন বা মার্কেট বলুন, তারা একটু হেসে নেয়। তারপর দেখবেন আবার সব মধ্যস্থর দিকে আসে। ঠিক? তাই ব্যালেন্স এটাই করে মনে দেয় রাখবেন। প্রকৃতি নিজেই। তো এবার এই এই যে এতগুলো কথা বললাম, এটা সারমর্মটা কি আমাদের জন্য, আমাদের জন্য রিটেল ইনভেস্টরদের জন্য কি সারমর্ম? সারমর্ম হচ্ছে আপনি কি হবে মার্কেটে কিছুই আপনি আগে থেকে বলতে পারবেন না। হুম। আপনি যদি, আপনি যে দামে কিনছেন সেটা কি ঠিক দাম বা উচিত দাম সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না। বললেন যে এত কম দামে তো কোনোদিন আসেনি ইনফোসিস বিগত 10 বছরে, কিনলেন, তারপরেই দেখলেন আগামী 2 মাসে আরো দাম পড়ে গেল। তাই জন্য এটা কিন্তু রাজীব ঠাক্কর অনেকবার, রাজীব ঠাক্কর হচ্ছে পারাকপারিক মিউচুয়াল ফান্ডের সিআইও, ওনার সব ইন্টারভিউতে উনি একটাই জিনিস বলেন, আপনার মেয়াদ অনুযায়ী কি আপনি বিনিয়োগ করছেন সেটা একটু দেখুন। প্রথমত, যদি 1-2 বছরের জন্য আপনি বিনিয়োগ করছেন, যে 1-2 বছরের মধ্যে আমার এই টাকাটা চাই, তাহলে উনি সোজা বলে দেন লিকুইড বা মানি মার্কেট ফান্ড, বা কেউ যদি বলেন এফডি তে করুন, কোনো সমস্যা নেই। আপনার যদি 3 থেকে 5 বছরের মধ্যে লাগে তাহলে বলছেন হাইব্রিড ফান্ডে করুন। আর 5 বছরের পরে যদি টাকা লাগে তাহলে ইকুইটি ফান্ডে করুন। হুম। সোজা সাপটা। উনি মানে মার্কেটে অনেক পুরনো ফান্ড ম্যানেজার এবং ওনার অনেক রেসপেক্ট আছে মার্কেটে, কেননা উনি সোজা সাপটাই কথা বলেন। ওনাকে কেউ যদি জিজ্ঞেস করে, এখনো পর্যন্ত আমি শুনিনি উনি কাউকে বলতে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। উনি সবসময় বলেন আমি জানি না মার্কেট কি করবে। এবং ওনার মতো অনেক ফান্ড ম্যানেজার আছেন যারা একই কথা বলেন। তা আমি ছোট্ট করে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যে এই এখন যে বিগত প্রায় 2 বছর হতে চললো, সেপ্টেম্বর দু হ্যাঁ। হাজার চব্বিশ থেকে এখনো পর্যন্ত হুম। মার্কেট তো আর অল টাইম হাই এর কাছাকাছি পৌঁছায়নি। না। তো এর আগে আগেও দেখিয়েছিলাম আমি, আগে একটা পিরিয়ড দেখাবো যেখানে কিন্তু 77 মাস মার্কেট ওরকম ছিল। হুম। 77 মাস কিন্তু কম সময় নয়। 6.5 বছর। 6.5 বছর।
এখন তো সবে 2 বছর হয়েছে। হুম, কেউ কি হুম, হুম। বলতে পারবেন যে আবার আরো 2 বছর এরকম থাকবে না? আগামী 3 বছর এটা চলবে না, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কেউ যে কেউ পারবে না, কেউ পারবে না। ঠিক আছে, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে উদাহরণ, তাহলেই আশা করি দর্শকরা বুঝবেন যে কি বলা হচ্ছে। এটা হচ্ছে নিফটি 500 সূচক, যেটা পুরো মার্কেটের মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ মিলিয়ে যেটা টোটাল আর কি 500টা স্টকের ইন্ডেক্স। ডিসেম্বর 2007 5,355, এটা 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর 2007। 30 এপ্রিল 2014 ছিল 5,256। 77 মাস ধরে মার্কেট কিন্তু সেই লেভেল অব্দি পৌঁছায়নি। সেপ্টেম্বর 2024, 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 মে 2026, সামনেই ফিগার গুলো আছে। 24,245, 22,657। এখন 24,000 পেরিয়েছে, কিন্তু 24,245 এখনো আসেনি। জুন হুম, মাসের আপনার লাস্ট কত, এই আগের শুক্রবারে কত, 24,000-এর একটু ওপরে ছিল এই হ্যাঁ, আপনার এই নিফটি 500। আমি নিফটি 500-এর কথা বলছি, নিফটি 50-র কথা বলছি না। হুম, হ্যাঁ, ঠিক আছে। তো এবার এই দুটো মেয়াদে কি, মানে যদি এসআইপি করতাম তাহলে কিরকম দেখতো, কারণ রিটার্ন তো জিরো, রিটার্ন হুম, নেগেটিভ। তো দেখা যাক। এখানে দেখুন, আমি প্রথমটা হচ্ছে 2007 থেকে 2014, দুটো উদাহরণ আছে। একটা হচ্ছে মান্থলি এসআইপি উইথ অর উইদাউট স্টেপ আপ, 10% স্টেপ আপ প্রতি বছর। আরেকটা হচ্ছে কোনো স্টেপ আপ নেই, একই একই আপনার মূল্য প্রতি মাসে আপনি এসআইপি করে যাচ্ছেন। 3 রকম পোর্টফোলিও আমাদের আছে, অনেক এপিসোডেই আমরা বলেছি। এটা হচ্ছে পোর্টফোলিওটা 3টে জিনিস দিয়ে বানানো: ডেট মানে ঋণ, ইকুইটি আর সোনা। ডেট, ইকুইটি, গোল্ড। পরিমাণটা আলাদা আলাদা। হুম। কনজারভেটিভে ডেট সবচেয়ে বেশি, অ্যাগ্রেসিভে ইকুইটি সবচেয়ে বেশি, মডারেটে সবগুলো একটু মাঝারি। মিলে মিশি। হুম, তো এখানে দেখুন, আপনার কিন্তু রিটার্ন খুব একটা খারাপ যে বলবো তা নয়, কোনো পোর্টফোলিওতেই। হুম, এসআইপি তে যে রিটার্নটা আসছে, কোনো রিটার্নই কিন্তু খুব খারাপ নয়। মানে অ্যাগ্রেসিভ পোর্টফোলিও সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে, কনজারভেটিভ হুম, সবচেয়ে কম দিয়েছে। কেন জানেন তো? এই দীর্ঘ 6.5 বছরে সোনা কিন্তু খুব একটা রিটার্ন দেয়নি। হুম। তাই জন্য যারা এখন সোনার পেছনে দৌড়াচ্ছেন, মনে রাখবেন এরকম ছ সময় গেছে বছর সোনার, হ্যাঁ, হ্যাঁ, রিটার্ন দেয়নি। আমি আবার কিচ্ছু কোটস এর দেয়নি। মধ্যে বলছি, রিটার্ন দেয়নি। প্রথমত হচ্ছে, আমরা বলি সোনা হচ্ছে আপনার বীমা, হুম, ইন্স্যুরেন্স। সোনা এমন জিনিস সেন্ট্রাল ব্যাংকরা কেনে। কেন কেনে? কেননা সোনা হচ্ছে হেজ এগেনস্ট ইনফ্লেশন, হুম, মুদ্রাস্ফীতির কবল থেকে বাঁচার জন্য সোনাই একমাত্র সম্বল, মনে রাখবেন। কিন্তু এর মানে এই নয় আপনি পুরো টাকা সোনায় ঢেলে দেবেন। ঠিক। আমরা কিন্তু কোনোদিন ওরকম বলি না। আমরা সবসময় বলি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী পোর্টফোলিও বানান। সেই পোর্টফোলিও আপনার কিন্তু মানসিক ভারসাম্য মিলিয়েই চলে। আপনার রিস্ক প্রোফাইল যদি মডারেট হয় আর আপনি অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে যান, তাহলে কিন্তু মার্কেট যখন নিচে যাবে না, আপনি ওটা সহ্য করতে পারবেন না, তখন আপনি বিক্রি করে বেরিয়ে যাবেন। ওই জন্য এসআইপি হচ্ছে, এসআইপি তে দেখুন রিটার্ন কিন্তু খুব একটা খারাপ নয়। 9.5% ইজ নট এ ব্যাড রিটার্ন অ্যাট অল। ওই সময় এফডি রিটার্ন কত ছিল? ওই সময় 6% হবে, না, তার বেশি, আরেকটু বেশি ছিল। 7% হবে। ওরকম 7, 7.5%। হ্যাঁ, আমি স্টেট ব্যাংকের কথা বলছি, মানে তখন স্মল ফিনান্স ব্যাংক কত ছিল না, আমি না, তখন বড় ওই বড় ব্যাংক। ওরকমই হ্যাঁ, 2007 সাত থেকে চলতো তো ওরকমই 7, 7.5% পাওয়া যেত হ্যাঁ। তখন। এখন তো তো আরো এফডি কমে গেছে। বেশি রিটার্ন এসছে, ঠিক আছে। এবার এখন যাই হচ্ছে, এই 2 বছর, প্রায় 2 বছর হতে চললো, সরি, এখানে আমি ভুল লিখে দিয়েছি। এটা হচ্ছে সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বর 2024 থেকে মে 2026। এবার দেখুন 3টে পোর্টফোলিওর এক্সআইআর দেখুন, হুম। খুব একটা যে খারাপ তা নয়, কোনো অঙ্কেই না, নয়। অ্যাগ্রেসিভ সবচেয়ে কম, তার কারণ হচ্ছে ইকুইটি সবচেয়ে কম রিটার্ন দিচ্ছে এই পিরিয়ডে। আর ঠিক, কনজারভেটিভ আর মডারেট, মডারেট সবচেয়ে বেশি, কারণ গোল্ড সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে এই পিরিয়ডে। ঠিক। তাই জন্য মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি নিয়মিত শৃঙ্খলাবদ্ধভাবে এসআইপি করে যান লম্বা মেয়াদের জন্য,
তাহলে কিন্তু মার্কেট যতই খারাপ হোক আপনার কিন্তু রিটার্ন আসবে। হ্যাঁ, হুম। কত রিটার্ন আসবে আপনি জানেন না, কিন্তু দেখুন বিগত এই উদাহরণগুলো 7 বছর প্রায় যখন মার্কেট কোথাও কোনো রিটার্ন দেয়নি, তাতেও কিন্তু এসআইপি রিটার্ন কিন্তু বেশ 9-9.5%। বেশ ভালোই খারাপ রিটার্ন কোথায়? ওঠে। সেটাই। হ্যাঁ, তাই জন্য বলে মার্কেটে টিকে থাকতে হয়। এবার ধরে নিন ওই 6-7 বছর কেউ মার্কেটে ছিল না, কি করতো? এফডি তে রাখতো, তার দু বেশি তো পার্সেন্ট নয়। কমই পেতো। হ্যাঁ, তাই না? তো তাই জন্য মার্কেটে টিকে থাকতে হয়, এবং মার্কেটে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী মানসিক ভারসাম্য আহ, মানে রাখার জন্য আপনার পোর্টফোলিও সেরকম হতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে আমরা মোটামুটি সেই মোটা একই জায়গায় এসে একই বিন্দুতে এসে উপনীত হলাম আর কি। যে আমরা প্রত্যেকবারই যে বলি যে আপনারা দীর্ঘমেয়াদী হন এবং শৃঙ্খলাবদ্ধ হন। শৃঙ্খলা কেন? যে আপনাকে ওই একটা এপিসোডে আমরা বলেছিলাম, সম্ভবত আপনাদের মনে থাকতেও পারে, যে বিনিয়োগ করার পরে বিনিয়োগকারীকে ঘোড়ার মতো হতে হবে। খুলি লাগাতে হবে চোখের দুপাশে এবং কানেও খানিকটা। যে যে চারদিকে এত আওয়াজ, এত চিৎকার চেঁচামেচি আপনার কানে এবং আপনার চোখ অব্দি যাতে না পৌঁছে, এই ঠুলিটা দেওয়ার কাজ কিন্তু করেন একজন যিনি আপনার কি বলবো, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর যিনি আছেন, বা আপনি যার কাছ থেকে আর্থিক পরামর্শদাতা আপনি যাকে মনে করে থাকেন, তার একজন ভালো আর্থিক পরামর্শদাতার কাজই হচ্ছে একজন বিনিয়োগকারীকে সঠিক পথে অবিচলিত তিনি রাখতে পারেন। এ যা বাজারের অবস্থা যাই হোক, শেয়ার মার্কেটের অবস্থা যাই হোক, এবং বিশ্ববাজারে সোনা বলুন, রূপো বলুন, এবং তেল, হোয়াট এভার যাই যাই আছে, যে যে জিনিসপত্রগুলোর উপর ডিপেন্ড করে সবকিছু, তো আহ, তার দিকে যেন বিনিয়োগকারীর খুব একটা নজর না যায়। তিনি যেন চোখ বন্ধ করে ওই যে বিনিয়োগটা করছেন এবং সেটা দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে থাকে, এটাই একজন ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং ভালো আর্থিক উপদেষ্টার কাজ, তাকে বুঝিয়ে এটাকে নিয়মিত তৈরি করা। তো আপনাদের, আমি বলবো বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আমি একটা ছোট উদাহরণ দিই, যেরকম স্যার বলছিলেন। তো আমাকে সম্প্রতি কয়েকজন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা সোনার দাম তো হঠাৎ করে পড়লো, তো এবার মোটামুটি সোনাতে আমি টাকা লাগিয়ে দিই। আমি, কত? তো যা আছে, যা আছে মানে, বলছে না, প্রোফাইলে এই সমস্ত রয়েছে, কিছু শেয়ার টেয়ার কেনা আছে, কিছু মিউচুয়াল ফান্ড কেনা আছে, তুলে সমস্ত। আমি রীতিমতো অবাক হয়েছি এবং ভাবছি, আমি তাকে শুধু একটাই কথা বলেছি, দেখুন আপনার যদি দুঃসাহস এই এই পর্যায়ে থাকে, তাহলে আপনি করতেই পারেন, মানে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, কখনোই এটা করা উচিত না। আপনি, আপনার হাতে যদি এক্সেস টাকা থাকে, এখন যা অবস্থা, একসঙ্গে টাকা বিনিয়োগ করা একেবারেই উচিত না। আপনি এসআইপির মাধ্যমে করতে পারেন, এসটিপির মাধ্যমে করতে পারেন, কিন্তু 1 লক্ষ বিনিয়োগ এখন করা উচিত নয়। সেটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররাই বলেছেন, কেজি স্যার একাধিকবার বলেছেন। তো আপনাদের স্ক্রিনের ঠিক নিচেই দেখুন যে সমস্ত যে নাম্বারটা এবং যে সব ডিটেলস যাচ্ছে, আপনারা যে কোনো সময় কেজি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি আপনাদের, আমার মনে হয়, অনেককেই পরামর্শ দিয়েছেন এবং তাদের যথেষ্ট উপকারেই লেগেছে, এবং আপনাদেরও তিনি যথাযথ উপদেশ তিনি দেবেন। তো আহ, এই মানে দুঃসাহসিক কাজ নিজেরা কখনো করবেন না। তো উনি জিজ্ঞেস করেছিলেন বলে আমি তাকে অন্ততপক্ষে বুঝিয়ে এটুকু রাজি করাতে পেরেছি যে যে এই রকম হঠকারিতা করার কোনো মানে হয় না। তো তিনি বুঝেছেন শেষ পর্যন্ত, আপনারাও বুঝুন। আমরা আপনাদের বোঝানোর জন্য তৎপর, এবং দীর্ঘদিন ধরে আমরা এই জিনিসটি বলে আসছি, করে আসছি, যে আপনারা দীর্ঘমেয়াদী থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন, আপনাদের লাভ হবেই। দেখলেন তো, মানে আমরা যে দুটো উদাহরণ যে স্যার দিলেন, যে একটা 6.5 বছরের মেয়াদ, একটা 2 বছরের মেয়াদ, সেখানে যে রিটার্ন, যারা মানে কোথাও কোনো দিকে না থাকি বিনিয়োগ করে গেছেন নিয়মিত, তাদের কিন্তু লাভ হয়েছে, 9-9.5% হয়েছে একটা পিরিয়ডে। একটা পিরিয়ডে তো দেখা যাচ্ছে যারা মডারেট ইয়ে রয়েছে, প্রোফাইলিং রয়েছে, তারা তো 16.5% অব্দি মানে তাদের রিটার্ন এসছে এই বিগত 2 বছরের মধ্যে। ভাবতে পারেন, শেয়ার মার্কেট কোথাও যায়নি, কিচ্ছু করেনি, তাতেও তারা 16.5%, কনজারভেটিভ 13.5%-এর উপরে, 10%-এর উপরে অ্যাগ্রেসিভ। মানে এখন এফডি তে ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, তাতেও 4.5% বেশি। মানে যদি যেটা সব থেকে কম দিয়েছে সেটাও। তো বুঝতেই পারছেন। আহ এরপরেও যদি বুঝতে না না পারেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে বা যোগাযোগ করুন পেজ। আমি এটুকুই আপনাদের অনুরোধ করবো,
দয়া করে নিজের পয়সাটা বা নিজের টাকা যেটা এত কষ্ট করে রোজগার করেন সেটাকে এভাবে নষ্ট করবেন না। এটা আমাদের অনুরোধ। তো আগামী সপ্তাহে আবার আমরা আসবো আপনাদের জন্য নতুন একটি পর্ব নিয়ে। আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।